সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন সফল নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকেও আছেন আমাদের স্টুডিওতে অনিমা ইসলাম। পুরো অনুষ্ঠান জুড়ে কিন্তু আপু আমাদের সাথে থাকবেন, তার জানা অজানা সকল তথ্য আমরা জানবো এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনবো। চলুন দর্শক, আমরা চলে যাই অনিমা ইসলামের কাছে। কেমন আসসালামু আছেন? আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি, কারণ অনিমা ইসলাম আমাদের সাথে আছে এবং আমাদের দর্শকদের সাথে আছে। কি বলেন দর্শক, কি নিয়ে ব্যস্ততা চলছে? ব্যস্ততা চলছে, বাচ্চা, সংসার, বিজনেস, এভরিথিং। এভরিথিং। আপনার উদ্যোগের নাম কি? আমার উদ্যোগের নাম হচ্ছে এমজেডস ইউনিক মার্ট। এম জেডস ইউনিক মার্ট। মার্ট। এই নামটাই কেন বেছে নিলেন? আমার ছেলের নাম হচ্ছে মুয়াজ। মুয়াজ। তো মুয়াজের শর্ট ফর্ম এমজেড। তো ওখান থেকেই ইউনিক মার্ট। আমি ইউনিক কিছু খেলনা এইসব নিয়ে কাজ করছি। আচ্ছা, মানে বাচ্চাদের খেলনা, বাচ্চাদের বিভিন্ন প্রোডাক্টস। ও প্রোডাক্ট, শুধু খেলনা না? শুধু খেলনা না, মানে খেলনা আছে, বাচ্চাদের আইটেম। আচ্ছা, কতদিন ধরে এই বিজনেসের সাথে আছেন? আমি হচ্ছে 1.5 বছর যাবত। 1.5 বছর যাবত। 2024 থেকে শুরু হয়েছিল। আচ্ছা, আপনি কি নিজেও তৈরি করছেন খেলনা? না, আমি নিজে কিছু করছি না, এগুলো সব করছেন না? হচ্ছে আমার চায়না থেকে ইম্পোর্ট করা। আচ্ছা আচ্ছা। তো এই আইডিয়াটা সর্বপ্রথম আসলে কিভাবে? এই আইডিয়াটা সবার প্রথম আমার ছোটবেলা থেকেই উদ্যোক্তা হওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু হয়ে ওঠেনি, কারণ আমার হচ্ছে অনেক বাল্যকালে বিবাহ হয়ে যায়। মানে 17 বছর শেষ হয়নি তখনই বিয়ে হয়। তো তখন আমি আমার পড়াশোনাটাও শেষ করতে পারিনি। আমার খুব ইচ্ছা ছিল যে আমি পড়াশোনাটা করব। তো আমি বিয়ের পরে ভর্তি হয়েছিলাম অনেক জোরাজুরি করে। ভর্তি ঠিকই হয়েছিলাম, কিন্তু আমার কন্টিনিউ করতে দেয়নি। মানে আমার এতটা বেশি মানে এখনো ভাবতে কষ্ট লাগে যে আমার পরীক্ষা, অনার্স ফাইনাল পরীক্ষা হচ্ছে 2 দিন পরে, তার আগের দিন আমাকে বাসায় নিয়ে আটকে রাখা হয় যাতে পরীক্ষা আমি না দিতে পারি। তো পড়াশোনাটা, গ্রাজুয়েশনটা কমপ্লিট করা হয়নি আর কি। আচ্ছা, তো তখন থেকে ইচ্ছা ছিল যে কিছু একটা করি। কিন্তু ওপেনে আপনি দিতে পারেন চাইলে। হ্যাঁ, ইনশাআল্লাহ এটা চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা। তো কি কি পণ্য আছে? যেমন বললেন খেলনা আছে, এভরিথিং। তো এভরিথিং এর মধ্যে কি? এভরিথিং এর মধ্যে আছে বাচ্চাদের ওয়াটার বোতল, বাচ্চাদের ওয়াকার, তারপর হচ্ছে বাচ্চাদের মানে পাম্পার, ব্রেস্ট ফিডিং যে পাম্পার আছে সেগুলো। আচ্ছা, পণ্যের সোর্সিং থেকে শুরু করে যাবতীয় কাজগুলো কি নিজেই করছেন? না, আমার করা হয় না, কারণ আমার বাসা থেকে বের হওয়া তেমন অ্যালাউ করে না। তো আমি হচ্ছে রিসেলার হিসাবে কাজ করছি। মানে আমার একজন ফ্রেন্ড আছে যে কিনা হচ্ছে ওর সবকিছু দারাজের মাধ্যমে আমাকে দেয়, আমি সেগুলো নিয়ে সেল করছি। আচ্ছা, পরিবারের বাকি সবার থেকে কেমন সাপোর্ট পেয়েছেন? প্রথমে শুরুটা খুবই এমবারাসিং ছিল, কারণ কেউ হচ্ছে সাপোর্ট করতেছিল না। কারণ আমার কথা হচ্ছে যে আমি কিছু করি, আমার নিজের হাজবেন্ডকে একটু সাপোর্ট করি, আমি নিজে একটু স্বাবলম্বী হই। তো এটা 2025, আমি যখন শুরু করছি 2024, আমরা জেনজি। তো আমার ইচ্ছা ছিল যে আমি কিছু একটা করব। তো এটা কোনো বাসা থেকে না, বাবার বাসা, মার বাসা, কেউ না, মানে শ্বশুর বাসা কেউ করছিল না। তো আমার ছোট বোন, আমরা 3 বোন, আমাদের কোনো ভাই নেই। বাবা মারা যাওয়ার পরে এই জিনিসটা আরো বেশি কাজ করে, কারণ হাজবেন্ড কখনোই ফাইনান্সিয়াল সাপোর্ট করবে না, এটা কেউ করে না। নিজের মানে আমি যে ওয়াইফ, আমাকেও করতো না। তো তখন চিন্তা করলাম আমার নিজেরও তো কিছু খরচ আছে। এটা সত্যি, একটা মেয়ের কিন্তু অনেক খরচই থাকে। সেটাই, একটা মানুষেরই অনেক খরচ থাকে, শুধু মেয়ে না, যিনি আছেন পৃথিবীতে পদে পদেই তার খরচ। তো ওই জায়গাটা থেকে আমার জার্নি স্টার্ট হয় যে না, আমি কিছু একটা করব। তো তখন শুরু হয়, আমার ছোট বোন আমাকে অনেক হেল্প করে। আমার ফার্স্ট ইনভেস্টমেন্টটা আমার ছোট বোন করেছিল। বাহ। তো ওখান থেকে আস্তে 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 স্টার্ট হয় জার্নি। আচ্ছা, তো শুরুতে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে? শুরুতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে কারণ আমার কোনো সাপোর্ট, মানে বড় ভাই, বড় বোন বা কেউ গার্ডিয়ান ছিল না, যেহেতু আমার বাবা নাই, ভাই নাই, কোনো সাপোর্ট ছিল না। তো তখন আমি চিন্তাধারা থেকে যখন আসে যে না কিছু একটা করব, তখন আমি একাই চলে যাই। আমি একাই মানে বিভিন্ন মার্কেটে যে খুঁজতে থাকি যে কোথা থেকে আমি কম দামে জিনিসটা নিতে পারবো
এবং আমি সেই মানে অনলাইনে তো এখন অনেক ভেরিয়েশন, যে জিনিসটা 5 টাকা ওটা 3 টাকাতেও পাওয়া যাচ্ছে, কিন্তু ওই জিনিসটা যে কোয়ালিটি ফুল না সেটা এটা তো অনলাইনে দেখা যাচ্ছে না। অনলাইনে তো অনেকে ওটা 10 টাকাও বিক্রি করছে, কিন্তু তার হয়তো কোয়ালিটি ভালো, আর যারা নরমালি সেল করছে 3 টাকায় তাদের কোয়ালিটিটা খুবই লো। কিন্তু যারা আমরা অনলাইনে দেখতেছি যে না এটা তো সুন্দর, কিন্তু চাকচক্য দেখে তো আর সবকিছু বোঝা যায় না। তো আমি সেগুলোই কালেক্ট করতাম যাতে পণ্য ভালো হয়, গুণগত মান ভালো হয়, এবং বাচ্চা যেহেতু একটা বাচ্চাকে আমরা তো যে কোনো কিছু দিয়ে দিতে পারি না, আমরা চেষ্টা করি আরামদায়ক হবে, কমফোর্টেবল হবে, বাচ্চা যাতে সেটা মানে ইউজ করে। যেমন একটা মামপট, আমরা নরমাল প্লাস্টিকে খাবারটা তো ইনটেক করা অনেক হার্মফুল, তো সিলিকন যেটা সেটা তো ভালো। তো ওই প্রোডাক্টটা যদি আমি সেল করতে যাই, আপনি দেখেন যে আমি 500 টাকা একটা সিলিকনের মামপট সেল করলাম, তো ওই জিনিসটা কিন্তু 200 টাকাতেও পাওয়া যাবে, কিন্তু সেটা হার্মফুল, কোয়ালিটি তো ভালো হবে হ্যাঁ। আর অনেক মানুষকে আমি দেখি তারা সেটা বয়েল করতেছে, বয়েল করলে তো সেটার গুণগত মানটাও নষ্ট হয়ে যায়। তো এরকম। আর চ্যালেঞ্জিং বলতে আমাকে বাসা থেকে তো একেবারেই বের হতে দেয়নি, আমার হাজবেন্ড দেয়নি, শ্বশুরবাড়ি সবাই, যেহেতু আমার জয়েন্ট ফ্যামিলি, কেউ দেয়নি। তো আমি আম্মুর বাসায় আসতাম, এন্ড তারা কেউ জানতো না, আমি আম্মুর বাসায় বসে বসে সবকিছু করতাম। যত আমি মাসে একবার আসতাম বা 2 মাসে একবার, কাজটা ওইখানে আম্মুর বাসায় করতাম। আর ব্যাকআপ হিসেবে আমার হেল্প করতো আমার ছোট বোন, সে হচ্ছে আমার সব কাজ করে দিত, আমি জাস্ট অনলাইনে সেল করতাম, সে সবকিছু পার্সেল টার্সেল এগুলো সবকিছু আমার ছোট বোন করতো। এই সাপোর্টটা না হলে তো হতো না। আজকে যদি আপনার ছোট বোন আমাদের এই অনুষ্ঠানটা দেখে, তাহলে আসলেই আমরা প্রাউড ফিল করছি আপনার ছোট বোনের উপর, এবং থ্যাঙ্কস যে আপনি আপনার বোনকে এই পর্যায়ে আসার জন্য সুযোগ তৈরি করে দিয়েছেন। আসলে আপনি না থাকলে আপা এভাবে কাজ করতে পেতো না, হয়তো অন্য কোনো ওয়ে হতো, বাট মানে শুরুটা তো উনার হাত থেকে হয়েছে, এবং এখন পর্যন্ত উনি সাপোর্ট করছে আপনাকে। আরেকটা মানুষের কথা মেনশন না করলেই না, সেটা হচ্ছে আমার স্কুল লাইফের ফ্রেন্ড হচ্ছে রিফাত। সে হচ্ছে আমাকে সবকিছু পিকচার গুলা কালেক্ট করে দেয়, মানে ওর কাছে সবকিছু থাকে, ও আমাকে পিকচার গুলা দেয়, আমি সেগুলো হাতে নিয়ে দেখি যে কোনটা ভালো, যেটা ভালো না হয় আমি তাকে বলে দিই যে না এটা ভালো না, ও আমাকে দেয়, তারপরে সেগুলো আমি সবাইকে দিই। আসলে হেল্প লাগে। হ্যাঁ। তো আপনার অনলাইনের ক্রেতা বেশি না অফলাইনের? আমার অনলাইনের ক্রেতা বেশি। অনলাইনের। আর সবচাইতে বেস্ট সেলিং আইটেম হচ্ছে টেন্ট প্লে হাউস, যেটা আমার বাচ্চাকেও আমি দিয়েছি, যে এটা আসলে একটা আমার মাঝে মাঝে ইচ্ছা করে আমি ওটাতে ঢুকে বসে বসে খেলা করি। ইভেন আমি ঢুকেছি বড় টেন্ট যেগুলো হয় সেগুলোতে আমি ঢুকে বসে খেলাও করেছি। আচ্ছা আচ্ছা, এগুলোর প্রাইস কেমন? এগুলোর প্রাইস হচ্ছে বড় যে টেন্ট গুলো থাকে সেগুলো হচ্ছে 850 টাকা। আচ্ছা আচ্ছা। আর যেগুলো হচ্ছে রিজনেবল প্রাইস, ফ্রেন্ডলি প্রাইস। এটা আমি বলবো যে আমি যখন আমার ছেলের জন্য কিনা হয়েছিল সেটা আমি 1050 টাকা দিয়ে কিনেছিলাম, বাট আমি সেল করছি 850 টাকা। আচ্ছা আচ্ছা। তো অর্ডারটা আসলে কিভাবে মেইনটেইন করছেন? এর জন্য কি পেজে নক দিতে হবে, মানে কিভাবে একটু আমাদের দর্শকদের বলুন। আমার পেজে এমজেডসি ইউনিক মার্টে আপনি যদি, আমার পেজে অনেক প্রোডাক্ট আছে, এগুলো আপনি ছবি নিয়ে আমাকে ইনবক্স করবেন, আর প্রাইসটা জিজ্ঞেস করলে আমি সেখানে সবকিছু ডিটেইলস বলে দিব। আর ইনসাইড ঢাকাতে অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে 60 টাকা, আর আউটসাইড ঢাকা হচ্ছে 120 টাকা। পেজ সম্পূর্ণ কি একাই পরিচালনা করছেন? জি, এখন আপাতত একাই করছি। পেমেন্ট সিস্টেমটা কি? পেমেন্ট সিস্টেম হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। আপনার পণ্য নিয়ে কোনো সাড়া পেয়েছেন? যে কেমন সাড়া পেয়েছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো সাড়া পাচ্ছি। আচ্ছা, কতদিনের মধ্যে আপনি প্রোডাক্ট ডেলিভারি করতে হবে? আমার প্রোডাক্ট হচ্ছে ইনসাইড ঢাকা সর্বোচ্চ 24 ঘন্টা, আর আউটসাইড ঢাকা হচ্ছে 72 ঘন্টা। আচ্ছা, পারিবারিক দায়িত্ব, কাজের চাপ কিভাবে সামলাচ্ছেন? পারিবারিক দায়িত্ব এবং কাজের চাপ মানে একটু প্রেসার পড়ে, আলহামদুলিল্লাহ ওটা হয়ে যায়, মানে একটা সময়, কারণ অনলাইন এটা বেশি কিন্তু সময় লাগে না। তো একটা ক্লায়েন্ট ডিল করতে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট, যে হ্যাঁ আপনি নিবেন বা নিবেন না, বা প্রোডাক্টের ডিটেইলস বলতে হয়, তো ডিটেইলস বলে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট। আসলে কেউ যদি এই বিজনেসে আসতে চায় সেক্ষেত্রে আসলে সে কি করবে? আমি বলবো যে শুরু করেন। আসলে আমরা মেয়েরা, নারী যে রাধে সে চুলো বাঁধে, তো আমি বলবো শুরু করেন, স্টার্ট করেন, বাসায় বসেও করা যায়, আমি বাসায় বসেই করছি।
আমি যে বাসায় থেকে বের হয়ে প্রোডাক্ট সেল মানে কিনে এনে বাসায় এনে ভিডিও করে সবকিছু সেল করছি না, আমি রিসেলার হিসেবে শুরু করেছিলাম আমার জার্নিটা। তো আমি বলবো আপনারা শুরু করেন, আগে শুরু করেন, দেন আপনি অবশ্যই পারবেন। ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি এই বিজনেস নিয়ে? আমার পরিকল্পনা আছে আপু, আমি অনলাইনটাকে অফলাইনে স্টার্ট করব, যেমন কোনো আমার বাসার পাশে কোনো শপ নিয়ে। আচ্ছা আচ্ছা। আর ঢাকা বা ঢাকার বাইরে আরো কি শাখা করার ইচ্ছা আছে? আপু যেহেতু আমাদের ফুল ফ্যামিলি ঢাকাতে, আমি চাইবো শুধু ঢাকাতে, তারপরে যদি আমি আস্তে আস্তে আমি চাই যে এটা পুরো বাংলাদেশে ছড়াক, বিভিন্ন নারী উদ্যোক্তা যেমন আমার মতো এরকম আরো অনেক মেয়েরা আছে যারা বাসায় বসে চিন্তা করে যে কি করবে, তো আমি চাই তাদের নিয়ে একটা কাজ করতে, মানে তাদেরও কর্মসংস্থান। হ্যাঁ আমি তাদের কর্মসংস্থানটা সৃষ্টি করতে চাই, যাতে আমার মতো যারা আছে যারা হচ্ছে হাজবেন্ড থেকে সাপোর্ট পাচ্ছে না বা ফ্যামিলি থেকে সাপোর্ট পাচ্ছে না, আমি চাচ্ছি তাদের সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে। কারণ 64টা জেলা আছে বাংলাদেশে, 64 জেলাতে এক একটা জেলায় যদি 10 জন করেও থাকে তাহলে অনেক। আপনি যদি এই অনিমা না হতেন তাহলে কোন অনিমা হতেন? আমি যদি এই অনিমা না হতাম, আমার যদি হাজবেন্ড আমাকে প্রপারলি সাপোর্ট করতো, আমি অবশ্যই হাউস ওয়াইফ হতাম, একজন পারফেক্ট হাউস ওয়াইফ। আর সে আমাকে কখনো বাসার কাজে বা আমার বিজনেসের কাজে কখনো কোনো সাপোর্ট করেনি, আমি যা করেছি আজ পর্যন্ত আমি নিজে করেছি। আচ্ছা আচ্ছা। তো আসলে আপনার যে অবস্থাটা বললেন, আপনি আপনার পারিবারিক যে সাপোর্ট আপনি পাননি, আপনার কি মনে হয় যে এরকম আসলে অনেক নারীরা আছে হ্যাঁ সাপোর্ট পাচ্ছে অবশ্যই না? আছে। এবং তারা কি করছে তখন? তারা সমাজের ভয়ে চুপ করে আছে, বসে আছে। বসে আছে না চেষ্টা করছে? চেষ্টা করছে, আমি বলবো যে 2025-এ এসে অনেক মানুষ চেষ্টা করছে। আচ্ছা, হাল ছাড়েনি? হাল ছাড়েনি, হাল ছাড়া যাবে না। হাল ছাড়া কখনোই যাবে না, চেষ্টা করতে হবে। এক সময় কিন্তু এটার মূল্যায়ন পাবেন যদি কাজটা সৎভাবে করে যায়। আমরা যদি আমাদের কাজের প্রতি হচ্ছে একদম মানে কি বলবো সৎ থাকি, সৎ থাকাটা অনেক বড় একটা ব্যাপার। তো সেটাই। তো আপনার ছেলেবেলা কোথায় কেটেছে? আমার ছেলেবেলা ঢাকাতেই কেটেছে। আচ্ছা, আমার বাবাও ঢাকার, মাও ঢাকার। ও সবাই ঢাকা? পুরান ঢাকার। পুরান ঢাকা। আচ্ছা, ছেলেবেলায় তো অনেক স্মৃতি আছে না? হ্যাঁ, যেটা মনে পড়লে মনটা ভালো হয়ে যায়, এমন স্মৃতি কি আমাদের সাথে শেয়ার করবেন আজকে? হ্যাঁ অবশ্যই। ছোটবেলায় আমরা হচ্ছে শবে বরাতটাই বলি। শবে বরাত বলতে আমরা খুব মানে সবার আগে শবে বরাত দিনের বেলা তো যেমন তেমন পার করতাম, বাট বিকাল সন্ধ্যা হলে নতুন 3 পিস পরতাম, তখন হচ্ছে আম্মু সুন্দর মতো হিজাব টিজাব পরে দিত, তারপর আমরা নামাজ পড়তাম। তখন মানে এখন এটা মানা হয় না, কিন্তু তখন গোসল করে একটা নামাজ ছিল, আমরা সেটা সবাই একসাথে পড়তাম, যে কথা বলা যাবে না, মুখ বন্ধ। তো আমরা নামাজ পড়ে তারপর সবার আগে দাদুর ঘরে যে হালুয়া খাওয়ার জন্য বাটি নিয়ে দাঁড়ায় থাকতাম, সবাই দিবে হালুয়া দিবে রুটি দিবে, ওটা নিয়ে সবাই সব কাজিনরা, আর আমার হচ্ছে জয়েন্ট ফ্যামিলি ছিল, আলাদাই আনন্দ ছিল। হ্যাঁ আপু, সব জয়েন্ট ফ্যামিলি ছিল, 6 চাচুর মানে 4 ফুপি আমার, সবাই আমরা একসাথে হালুয়া টালুয়া খেয়ে, তো সব বাবা চাচারা আমাদের তারাবাতি কিনে দিত। তো ওইটার যে মজা কিন্তু আমাদের ছিল। হ্যাঁ আপু, যে এটা আমার আমার ছেলেরা পাচ্ছে না, না ওরা তো জানেও না। হ্যাঁ ওরা এটা চিনবে না, লিটারালি আমার ছেলে ভয় পায় ওই তারাবাতি জ্বালালে, সে ভয় অথচ পায়। আমরা এটা নিয়ে নিয়ে ঘোরাতাম, ওটা নিয়ে নিয়ে ঘুরতাম। আর আব্বু কি করতো, মোমবাতি জ্বালাতাম। হ্যাঁ মোমবাতি হচ্ছে ড্যানিশের ডিবারিতে সুন্দর করে ইয়া করে মানে অনেক ডিজাইন করে একদম সুন্দর ভাবে চারিদিক থেকে আমরা সুন্দর মোমবাতি করে সাজাতাম। তারপরে হচ্ছে আমাদের নিয়ে আমার বাবা চাচুরা সব কাজিনদের নিয়ে আমাদের রাস্তায় নিয়ে যেত, মানে একমাত্র ওই সেই রাত যে রাতে আমরা রাতে 12টা নেই 1টা নেই রাস্তায় ঘুরতে পারতাম একদম। তো ওই মোমেন্ট গুলো আমি এখন খুব মিস করি। এবং ওই যে পাশের বাড়িতে হালুয়া দিবে, হ্যাঁ হালুয়া দিব একদম একটা বড় তো ঢেকে সেই কাপড়টা উপরে থাকতে একটা সুন্দর সবাইকে একটু একটু করে দেওয়া, এই জিনিসটার রেওয়াজ কিন্তু এখন নেই। এখন আর ওটা আমরা দৌড়িয়ে দৌড়িয়ে দিতাম, মা সব বেড়ে বেড়ে দিত এবং আমরা বোনেরা সব পাশের বাড়ি প্রতিবেশীরা যারা ছিল এবং তারা আমাদেরকে দিত, কার বাসা থেকে কোন হালুয়া এসেছে সেটা আবার আমরা টেস্ট করতাম, ডিজাইন দেখতাম, কালার দেখতাম, মানে ওই জিনিসগুলো ছিল, মানে অনেক ভাবে বানানো যেত। তো সেই জিনিসটা কিন্তু এখন আমরা মিস করছি। দর্শক আপনারাও হয়তো ওই সময়টা পার করেছেন, আপনাদেরও হয়তো বা মনে পড়ে। আজকে আপু আমাদের সেই শবে বরাতের স্মৃতিগুলো মনে করিয়ে দিল। আসলে আমরা অনেক আনন্দ করতাম, কিন্তু এখন আমাদের যে জেনারেশন আছে তারা কিন্তু এই বিষয়গুলো পাচ্ছে না, এই আনন্দ, এই মানে কি বলবো সবার একত্র যে কাজ, যে খুশি,
সেই জিনিসগুলো আমরা মিক্স করছি। মাঝে মাঝে আসলেই খারাপ লাগে যে আমরা এত আনন্দ করেছি, এত কিছু পেয়েছি, আমাদের বাচ্চারা কিন্তু পাচ্ছে না। আসুন না আমরা একটু চেষ্টা করি আমাদের বাচ্চাদেরও এই আনন্দগুলো দিতে। একটু চেষ্টা করি না, চেষ্টা হ্যাঁ, করলে ওটা কিন্তু অবশ্যই হবে। চেষ্টা করলে পারা এটা যায়। এটা আমরা যদি আবারও এই রেওয়াজটা শুরু হ্যাঁ, করি, হবে কিন্তু। অবশ্যই হবে। আসলে সবকিছু কিন্তু একা রাষ্ট্রের দায়িত্ব না। না, এটা এই হচ্ছে ঘর থেকে শুরু করতে হ্যাঁ, হবে। পরিবারের। আবারও পরিবারেরও একটা ব্যাপার আছে। তো আপনার প্রিয় খেলা কি ছিল ছোটবেলায়? ছোটবেলায় প্রিয় খেলা ছিল হচ্ছে আহ লুকোচুরি। মানে আমি চোখ বন্ধ করে কাউন্ট করব, হুম তোমরা সবাই লুকাবা, আমি হুম তোমাদের খুঁজে খুঁজে বের করব। হুম 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 তো এই খেলাটা আমার এখনো মনে আছে। একদিন চান রাতে হুম আমি খেলছিলাম এই খেলাটা। হুম তো আমার এক মানে আমার আব্বুর যে বড় চাচু, বাবা, তো ওনাকে আমি বাবা বলি। হুম তো ওনার ছেলে স্লিপ কেটে পড়ে তার হুম এই হুম জায়গাটা কেটে গেছিল। হুম তো ওটা নিয়ে একে তো হচ্ছে চাঁদ রাত, তুইও তো হচ্ছে একটা গ্যাঞ্জাম, হুম মানে হুম সবাই এই এটা কেটে গেছে কি অবস্থা। মানে ওর পরেও সবাই যে একটা সুন্দর মতো পরদিন ঈদের দিন দেখি ওর এখানে কস্টিউম লাগানো। কি একটা তো অবস্থা না? মানে খুশির দিন আবার কষ্টের দিন, মানে সবকিছু মিশে একটা। আসলে বাচ্চা বয়সে এগুলো হ্যাঁ, হতেই থাকে। আর আমি একটা জিনিস মনে করি, ছোটবেলায় যদি তুমি ব্যথা না পেয়ে বড় হও, এইটা তাহলে মানে বড় হওয়ার কোনো লাভই নেই। ব্যথা পাইতেই হবে। না, হ্যাঁ, ব্যথা তো আমরা অনেকই পেতাম, পড়ে যেতাম, হুম, দৌড়াতাম। এই যে খেলাগুলা ছিল না, এটা তো হ্যাঁ, একটা নেশার মতো ছিল। জি, এবং ওই যে নিয়ম ছিল যে সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে, আমাদের হ্যাঁ, মাঠে খেলা হতো, আমাদের বাগান ছিল, ওখানে আমাদের বান্ধবীরা বন্ধুরা সবাই আসতো এবং বিভিন্ন ধরনের খেলা আমরা মানে 1-2 ঘন্টা পেতাম খেলার জন্য। তারপরে ওই যে হাত মুখ ধুয়ে একদম সুন্দর রেডি করে করে রেডি পড়তে হয়ে বসতে হবে। পড়তে বসা, মানে আব্বু বা ভাই যারা বড়রা ছিলেন তারা ওইটা কিন্তু চেক করতেন যে আসলে কি পড়ছে পড়ছি কিনা। কিনা। এবং যখন দেখতাম তাড়াতাড়ি সে এমন পড়া করতাম, আর যে চলে যেত আবারও গল্প গুজবে মেতে মেতে না, যেতাম, আবার ছোটবেলায় পড়তামও। আপনি কি ডান পিঠে ছিলেন? হুম, ডান পিঠে ছিলেন? না। মানে একটু দুরন্ত, একটু হ্যাঁ, 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 চঞ্চল, হ্যাঁ, ওই যে পাশের বাড়ির আমের গাছে একটা ঢিল দেয়া, জি, 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 মানে এই এরকম টাইপ ছিলাম। ছিলেন? তো এরকম হয় না যে অনেক সময় আমাদের বাসায় কিন্তু অনেক আম আছে, কিন্তু ওই পাশের বাড়ির পাশের আমটাই বাড়ির খেতে আমটাই হবে। মজা লাগে বেশি। বা ঝড় হচ্ছে, নিজের গাছের আম পড়ছে ওটা কুড়াবো না, আমরা ওইখানে ওই যে বাসা থেকেই বন্ধুদের সাথে কুড়াবো। কুড়াবো। তো আপু, এই আমার বাসা, অভিজ্ঞতাগুলো কি আছে? হ্যাঁ, এটা অবশ্যই আছে। আমি একটা কথা শেয়ার করি। হুম আমার বাসা, আমি কিন্তু বললাম যে আমার আব্বুরা হচ্ছে 10 ভাই বোন। তো আমাদের হুম বাসাটা হচ্ছে 10 কাঠার একটা বাসা। হুম হুম। মানে আমাদের বাসায় একটা সাইড ছিল, এই পাশটা হচ্ছে আমাদের। এটা আর কোন জায়গা? এটা হচ্ছে সুবাড্ডা, কেরানীগঞ্জ সুবাড্ডা। সুবাড্ডা। আচ্ছা তো আচ্ছা। এই পাশটা মানে পুরো বাসাটা তো হচ্ছে স্কয়ার ছিল, বাট এই পাশটা ছিল হচ্ছে আমাদের, মানে 6 চাচুদের। হুম হুম আর ওই পাশে কিছু ছিল, মানে 40% 60% ছিল হচ্ছে আমাদের, হুম আর 40% ছিল হচ্ছে তাদের ভাড়াটিয়া, মানে হুম ওদের সাইডটা আলাদা। আর মাঝখানে ছিল অনেক বড় একটা, মানে আমরা দুয়ার বা বারান্দা হুম যেটা বলি। তো ওখানে ঘুরানো গাছ ছিল, পেয়ারা গাছ, কামরাঙ্গা গাছ, ডাব গাছ, আম গাছ, সব। হুম তো আমরা এই আমাদের কিন্তু নিজেদের গাছ ছিল, হুম। তবু পাশের বাসার গাছ থেকে আম চুরি করে খাওয়ার যে ব্যাপারটা, আপু, কি টেস্ট না? খুব টেস্ট। অনেক মানে মজা না অনেক দর্শক? বকা খেয়ে হাতটা ছিলে আসতাম, কিন্তু সেটাই খেতে হবে। সেটাই খেতে হবে। তো চাচুরা বলতে, এই তোর গাছে কি নাই? আমি কি, না, আমাদের গাছেটা না টক, মজা ওদেরটা না? মজা লাগে। না, ওইটা আসলে পাড়ার মজা, হ্যাঁ, খাওয়ার মজা, সবাইকে একসাথে নিয়ে। হ্যাঁ, এই এটা যে চুরি করা জিনিস আপু একটু বেশি মজা হয়। হ্যাঁ, ওই ছোটবেলা চুরি করা জিনিসগুলা। না আসলেই আমরা কিন্তু আসলে চলে গিয়েছিলাম একদম ছেলেবেলায়। দেখেন হ্যাঁ, কথা বলতে বলতে কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে জি চলে আপু, এসেছি। আপনার কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠানে এসে? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমাদের আপু খুবই ভালো। থ্যাংক আমি ইউ। বলবো যে আপনারাও শুরু করেন উদ্যোক্তা। উদ্যোক্তা একটা শব্দ, আপনি নিজের প্রতিভাটাকে প্রকাশ করেন। আর আমি বলবো, সব মেয়ে পারে, সব মেয়ে। আপনি যেহেতু বাসায় রান্না করতে পারছেন, আপনি চুলো বাচ্ছেন, সেই সাথে আপনি নিজের একটা ক্যারিয়ারও গড়তে পারেন। আর অবশ্যই বাংলাদেশে অনেক, এখন বর্তমানে অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলো হচ্ছে মেয়েদের, নারী জাতিদের উদ্যোক্তা হিসাবে অনেক উদ্যোক্তা হতে খুব সাহায্য করছে। তো অবশ্যই আমার থ্যাংক ইউ সো মাচ, আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছেন। থ্যাংক ইউ আবারও আপু। নতুন কোনো আয়োজনে আপনার সাথে দেখা হবে। থ্যাংক ইউ আপু, ভালো আপনাকে থাকবেন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে
অ্যাটেন্ড করতে পারেন, সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেখানে ইমেল করতে পারেন, অথবা মোবাইল নাম্বার দেওয়া আছে, কল করতে পারেন, অথবা আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। প্রতি পর্বেই কিন্তু আমাদের প্রচেষ্টা থাকে, প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর সফলতায় নারীর জীবন ভরে উঠুক, এই কামনায় আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।